হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। আজকের ইতিহাসের ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো দেখো, পিএসসি ফুড এসআই পরীক্ষা খুব তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠিত হবে। যেটা দেখো, আমাদের প্রিভিয়াস ইয়ারের যে ইতিহাস থেকে যতগুলো কোশ্চেন এসেছে, প্রিভিয়াস অর্থাৎ এর আগে দুটো পরীক্ষা হয়েছে, একটা 2019-এ পরীক্ষা হয়েছে আর একটা হচ্ছে তোমার 2014-তে হয়েছে। তার আগে 2000-এর পর 2010-এর পরের কোনো পরীক্ষা হয়নি। এই দুটো পরীক্ষায় ইতিহাস থেকে যতগুলো প্রশ্ন এসেছে সেইগুলো আমরা খুব ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? এবং ওই সংলগ্ন যত কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো, একটা কথা প্রথমেই বলে দিই যে পিএসসি তোমার ইতিহাস হচ্ছে ওদের ফান্ডা, ঠিক আছে? ইতিহাসটা হচ্ছে, হিস্ট্রিটা হচ্ছে ইতিহাসের একটা মানে পিএসসির একটা ফেভারিট সাবজেক্ট। এখান থেকে আসবেই আসবে, ঠিক আছে? মানে অনেকগুলোই কোশ্চেন আসবে, ঠিক আছে? তো দেখো, চলো যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা আলোচনা করি। ওকে, বেশ। দেখো, 2019-এ 6খানা কোশ্চেন এসেছিলো। তার মধ্যে দেখো, প্রথম কোশ্চেনটা কী এসেছে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? ঠিক আছে, এটা কতবার পরীক্ষা এসেছে তার কোনো ঠিক নেই, ঠিক আছে? শেষ নেই আর কি। আমাদের পিএসসির পরীক্ষায় অনেকবার হয়েছে, শুধু ফুডেরই নয়, তোমার ক্লার্কশিপ বলো বা তোমার বিসিএস বলো বা যে কোনো পরীক্ষায় কোশ্চেনটা অনেক, ওদের চয়েস খুব মানে খুব আহ, ওদের খুব ভালো কোশ্চেন আর কি এটা। তো দেখো, প্রথমবার যখন হয় মানে গাওয়া হয়েছিল তখন হচ্ছে সেটা হচ্ছে 1896 সালে, ঠিক আছে? 1896 সালে। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় হয়? 1885 খ্রিস্টাব্দে। তোমার তো বুঝতেই পারছো, মুম্বাইয়ে হয়, ঠিক আছে? মুম্বাই গোকুলদাস তেজপাল কলেজে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমার উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে? উমেশচন্দ্র ব্যানার্জি কী হয়, তিনি প্রথম সভাপতিত্ব করেন, ঠিক আছে? উমেশচন্দ্র ব্যানার্জি। এখানে আরেকটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা হওয়ার কথা ছিল 1885 খ্রিস্টাব্দে হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে ওই সময়, ঠিক আছে, পুনেতে ওই সময় তোমার মহামারী প্লেগ বলে একটা অসুখ, ঠিক আছে? প্লেগ বলে একটা অসুখ, সেখানে মহামারী ছড়িয়ে যায়, যার জন্য ওখান থেকে তোমার মুম্বাইয়ে গোকুলদাস তেজপাল কলেজে প্রথমই হয়। এবং এর প্রথম সে 72 জন ডেলিগেশন ছিল। 72 জন ডেলিগেশন মানে 72 জন মানে তোমার উপস্থিত ব্যক্তি ছিল আর কি ওই মুহূর্তে, ঠিক আছে? সদস্য ছিল। তারপরে 1886 খ্রিস্টাব্দে কিন্তু যখন এতে হয়, কলকাতায় হয়। এখানে দেখো 1886 খ্রিস্টাব্দ আছে, তো এটা হচ্ছে কলকাতা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকাটা অধিবেশন এই 1886 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তোমার ইয়ে আমাদের কি বলে ওর নাম, তোমার দাদাভাই নওরোজি, ঠিক আছে? দাদাভাই নওরোজি, ঠিক আছে? তিনি এই সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে? দেখো, এখানে আরেকটা কোশ্চেন আছে, যে মানে আরেকটা অপশান আছে 1892 খ্রিস্টাব্দে। এই 1892 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে ইন্ডিয়ান তোমার কাউন্সিল অ্যাক্ট। 1892 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কী হয়েছিল বলো তো? যে এই অ্যাক্টের মাধ্যমে যে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলো, ঠিক আছে, কয়েকজন ব্যক্তিকে তাদের মানে তোমার ইয়েতে মানে সেন্ট্রাল যে কাউন্সিল হয়েছিল, ঠিক আছে? এই সেন্ট্রাল কাউন্সিলে কিন্তু তাদেরকে সদস্য পদ দেওয়া হয় এই 1892 খ্রিস্টাব্দে। আর দেখো, 1904 খ্রিস্টাব্দ খুব ইম্পর্টেন্ট জায়গা। 1904, দেখো এই সালটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই ইম্পর্টেন্ট যে দেখো, এই সময়কাল চলছে হচ্ছে তো কার্জনের, ঠিক আছে? এই 1 বছর পরে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন হবে আর কি। তো দেখো, 1899 থেকে 1905 পর্যন্ত আমাদের কে ছিল বলো তো? কার্জন ছিল। 1905 পর্যন্ত কার্জন ছিল। এই সময়কালটাই, ঠিক আছে, 4টে খুব ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটেছিল কার্জনই ঘটিয়েছিলেন, ঠিক আছে? প্রথমটা এই 1904 সালে, দেখো, প্রথম হচ্ছে ইয়াকুব বলে একটা ওয়ার্ড মাথা রাখো, ঠিক আছে? একজন পাকিস্তানের বিখ্যাত মন্ত্রী বটে একজন, ইয়াকুব। তো দেখো, এখানে ওয়াই মানে হচ্ছে ইয়ং হাজব্যান্ড কমিশন পাঠানো হয়েছিল তিব্বতে, ঠিক আছে? এই আমাদের লর্ড কার্জন কিন্তু এটা পাঠিয়েছিলেন, ঠিক আছে? লর্ড কার্জন, ইয়ং হাজব্যান্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে এ ফর কি বলো তো? এ ফর হচ্ছে, দেখো, তোমার অ্যানসিয়েন্ট মনুমেন্ট তোমার কনজারভেশন, ঠিক আছে? যে অ্যানসিয়েন্ট মনুমেন্ট, যে আগে 1904 আগে যতগুলো মনুমেন্ট ছিল, মানে ঐতিহাসিক মনুমেন্ট ছিল, সেগুলোকে ভাঙা যাবে না, ঠিক আছে? সেই একটা মানে অ্যাক্ট বেরিয়েছিল, ঠিক আছে? এই 1904-এই। আর শীতে হচ্ছে তোমার কী বলে ওটাকে, তোমার কোঅপারেটিভ সোসাইটি করেছিল, ঠিক আছে? অ্যাক্ট করেছিল কোঅপারেটিভ সোসাইটি, যেটা এখনও আছে, ঠিক আছে? কোঅপারেটিভ সোসাইটি এখনও আছে। সেই কোঅপারেটিভ সোসাইটিটা 1904-এ হয়েছিল। আর তারপরে দেখো, হচ্ছে ইউনিভার্সিটি কমিশন হয়েছিল, ঠিক আছে? ইউনিভার্সিটি কমিশন,
ঠিক আছে, ইউনিভার্সিটি কমিশন হয়েছিল এই 1904 কিন্তু। তাহলে বিটা ছোটো হাতে যেহেতু আছে তো এটা বাদ। তাহলে ইয়াকুব এই 1904 কিন্তু এতগুলো অ্যাক্ট তৈরি হয়েছিল বা এতগুলো তথ্য আমরা পাই। ঠিক আছে, একটু ডিটেলসে তোমরা যদি জানো তাহলে তোমরা কিন্তু কী বলো তো তোমাদের কোনো পরীক্ষাতেই কিন্তু নিরাশ হবে না। ঠিক আছে, এই ডিটেলস এরকম টাইপের যদি পড়ে থাকো তাহলে অবশ্যই কোনো পরীক্ষাতে অন্ততপক্ষে নিরাশ হবে না, তুমি ঠিক কোশ্চেনটার উত্তরটা করে আসতে পারবে। ঠিক আছে, এখান থেকে আরও কোশ্চেন হয় দেখো, এই যে বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছিল 1896 হয়েছিল। আচ্ছা, 1896 সালে যখন কলকাতা, এটাও কিন্তু কলকাতা অধিবেশন, ঠিক আছে, এটা হচ্ছে কলকাতা অধিবেশন 1896 সালে হয়েছিল। এই সালেও কিন্তু কী বলতো দাদাভাই নওরোজি কিন্তু সভাপতিত্ব করেছিলেন 1896 সালেও। ওকে, এটা একটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বন্দে মাতরম গানটা কোথা থেকে নেওয়া হয়েছে, কে কে লিখেছেন আর কি, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত লেখক সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই বন্দে মাতরম গানটা লিখেছেন। এবং এই বন্দে মাতরম গানটা, ঠিক আছে, আনন্দ মঠ, ঠিক আছে, আনন্দ মঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এতগুলো তথ্য আমরা একটা কোশ্চেনের মধ্যে পাই। ঠিক আছে, তো যদি আমরা এই ডিটেলসে আমরা একটু জানতে পারি তাহলে অটোমেটিক আমাদের এখান থেকে যা কোশ্চেন আসবে আমরা সমস্ত কিছু পেরে যাব। ওকে, তো বেশ, দেখো চলো পরের কোশ্চেনটা দেখি কি আছে। দেখো কি বলেছে, দেখো যে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে। ঠিক আছে, এই কংগ্রেস শব্দটি, ঠিক আছে, কংগ্রেস অনেক দেশের তোমার সিনেটকে বলা হয়, তোমার ইয়েটাকে বলা হয় কী বলে সংসদকে বলা হয়, যেমন আমেরিকার ইউএসএর এটাকে বলা হয় কংগ্রেস। ঠিক আছে, তো ইউএসএ বলতে গেলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা উত্তর আমেরিকার ইতিহাস থেকে নেওয়া হয়েছে এই কংগ্রেস। ঠিক আছে, এই উত্তর আমেরিকার এটা আমাদের যে কংগ্রেস যে কথাটা নেওয়া হয়েছিল, ঠিক আছে, 1885 খ্রিস্টাব্দে তো বললাম। ঠিক আছে, প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় কিন্তু এই কংগ্রেস কথাটা নেওয়া হয়েছে। এই সময়কালে একটা কোশ্চেন আসে খুব, ঠিক আছে, এই কংগ্রেস অর্থাৎ এই দাদাভাই নওরোজি খুব বিখ্যাত ব্যক্তি, এই জন্য দাদাভাই গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। ঠিক আছে, নওরোজি, দাদাভাই নওরোজি, ইনি কিন্তু 1892 খ্রিস্টাব্দে, এই সালটা কিন্তু ওই সালেই, ঠিক আছে, তিনি থেকে লিবারেল পার্টি থেকে, ঠিক আছে, লিবারেল পার্টি থেকে, ঠিক আছে, লিবারেল পার্টি থেকে তিনি ব্রিটিশ সংসদে কিন্তু তিনি কী করেছিলেন, যোগদান করেছিলেন, সদস্য পদ অলঙ্কৃত করেছিলেন কে, দাদাভাই নওরোজি। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে এই কংগ্রেসটা এখান থেকেই নেওয়া হয়েছে। ওকে, এই উত্তর আমেরিকার ইতিহাস থেকে নেওয়া হয়েছে, বোঝা গেল। তারপরে দেখো কি আছে 3 নম্বর কোশ্চেনে। দেখো আমাদের কিন্তু এইভাবেই এগোতে হবে, কারণ দেখো যে টুলস বলতে গেলে এখানে বলতে চাইছি যে একটা কোশ্চেনের মধ্যে যত রকমের কোশ্চেন হতে পারে বা ওর মধ্যে যত কোশ্চেন আসে সেইগুলো আমরা আলোচনা করলে দুটো লাভ হবে। একটা লাভ হবে কী বলো তো, আমাদের প্রিভিয়াসের কোশ্চেনটা জানা যাবে, খুব ভালোভাবে স্টাডি করা হবে এবং তোমাকে স্টাডি করতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার কী বলতো, ওই ওরিয়েন্টেড যত কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো তোমাকে এখান থেকেই তুমি হয়ে যাবে, তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং তুমি দেখো, তুমি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এখান থেকে দেখবে অনেকগুলো ট্রিক দেওয়া আছে। সেই ট্রিকগুলো তুমি যদি একটু মাথায় রাখো, ট্রিক খুব কঠিন ট্রিক নয়, খুব সহজ, আমরা বাঙালি, ঠিক আছে, আমরা বাঙালির মতো ট্রিকগুলো করা হয়েছে, খুব সুন্দর ট্রিক। এইগুলো তোমরা একটু যদি করো তাহলে দেখবে অটোমেটিক তোমার পরীক্ষার যে টপিকগুলো সেই টপিকগুলো কভার হয়ে যাবে। তো চলো কি বলেছে তারপর কোশ্চেনটা দেখো, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন। ঠিক আছে, সাঁচি স্তূপ কে নির্মাণ করে, এখানে তো বুঝতেই পারছো এটা হচ্ছে অশোক নির্মাণ করেন। ঠিক আছে, প্রথম উত্তর। এবং এটাই হচ্ছে প্রাচীনতম স্তূপ, ইন্ডিয়ার প্রাচীনতম স্তূপ। ঠিক আছে, প্রাচীনতম, কিন্তু এর আগে কিন্তু কোনো স্তূপ হয়নি, প্রাচীনতম অশোক। ঠিক আছে, এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত বলো তো, মধ্যপ্রদেশে অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে সাঁচি স্তূপটা, ঠিক আছে, কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে তোমার চম্বল নদীর তীরে অবস্থিত। বুঝতে পারছো, চম্বল। আমি যে এই কোশ্চেনগুলো করছি, এই কথাগুলো বলছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ফেমাস, পরীক্ষাতে এসেছে বা খুব ইম্পর্টেন্ট এসেছেই বটে, ম্যাক্সিমামটাই এসেছে। ঠিক আছে, যে কোথায় অবস্থিত বা কোনটা সব থেকে পুরনো। দেখো এখান থেকে সাঁচি স্তূপ এই অশোক তৈরি করেছিলেন। ঠিক আছে, এবং এর থেকে আরেকটা কোশ্চেন আসে যে সারনাথ। ঠিক আছে, এই সারনাথ জায়গাটা হচ্ছে ইউপিতে অবস্থিত। ঠিক আছে, ইউপির কোথায় অবস্থিত বলো তো, এখানে সাঁচি অবস্থিত হচ্ছে, কিন্তু এটা সারনাথ যেটা, ঠিক আছে, এই সারনাথটা আমাদের যে ইয়েতে থাকে, আমাদের কি বলে, আমাদের যে টাকার যে ছবিতে থাকে, সেই সারনাথে এটা পাওয়া গেছে। ঠিক আছে, সারনাথে আছে আর কি। এটাও কিন্তু কি অশোক তৈরি করেন। ঠিক আছে, এই স্তূপটা। এবং এটা কি বলতো, এটা একটা জায়গায় আছে, সেটা ধামেক। ঠিক আছে, DIMEK, ধামেক জায়গায় আছে এই ধামেক স্তূপ। এটা কোথায় অবস্থিত বললাম, কোথায় বললাম তো, বারাণসী। ঠিক আছে, বারাণসী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারাণসীতে এই সাঁচি সারনাথ, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাঁচি স্তূপ, একটা হচ্ছে সারনাথ স্তূপ। ওকে, এই দুটোই কিন্তু চন্দ্রগুপ্ত
সরি অশোক করেছিলেন, ঠিক আছে, নির্মাণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য এই ব্যক্তি, চন্দ্রগুপ্ত খুব মৌর্য কিন্তু, ঠিক আছে, ইনি কিন্তু কী করেছিলেন, গুজরাটে, একটা কথা মাথায় রাখো, গুজরাটে কী করেছিলেন, সুদর্শন খাল করেছিলেন, সুদর্শন হ্রদ, ঠিক আছে, দর্শন হ্রদ, ঠিক আছে, সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন, খুব ইম্পর্টেন্ট, চন্দ্রগুপ্ত মৌর্য। এটা কোথায়, গুজরাটে, কিন্তু অবশ্যই মাথায় রাখবে জায়গাটা হচ্ছে গুজরাট। অজাতশত্রু, এখান থেকে কোশ্চেন অনেকটা হয় না, এটা কিন্তু হর্যংশ বংশের রাজা ছিলেন, এবং ইনার একটা নাম হচ্ছে কুনিক, আর একটা নাম হচ্ছে কুনিক, ওকে, ইনার নাম আর একটা কী বলতো, কুনিক। শশাঙ্ক তো বুঝতেই পারছো, শশাঙ্ক আমাদের বাঙালি রাজা ছিলেন, এবং তিনার রাজধানী কোথায় ছিল বলো তো, কর্ণসুবর্ণ, ঠিক আছে, কর্ণসুবর্ণ। এবং এই কর্ণসুবর্ণ কোথায় অবস্থিত বলো তো, মুর্শিদাবাদে অবস্থিত, মাথায় রাখো, ঠিক আছে, মুর্শিদাবাদ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মুর্শিদাবাদ, কর্ণসুবর্ণ প্রথম। বর্তমান যে ইনার রাজধানী ছিল তোমার গৌড়ের শশাঙ্ক, কিন্তু এই রাজধানী ছিল কর্ণসুবর্ণ কোথায় বলো তো, এখন বর্তমানে মুর্শিদাবাদে অবস্থিত। তাহলে আমার এতগুলো কোশ্চেন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, ওকে। বেশ, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, দেখো কি বলেছে, যে কারা প্রথম, দেখো প্রথম কি বলছে, যে কারা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন, সর্বপ্রথম করেছিলেন ইন্দো গ্রিকরা, ঠিক আছে, ইন্দো গ্রিক, ঠিক আছে, মিনান্দার, ঠিক আছে, মিনান্দার বলে একজন রাজা, মানে একদম শ্রেষ্ঠ রাজা কি বলে মিনান্দার, তিনি এই ইন্দো গ্রিক রাজা ছিলেন, ঠিক আছে। এবং ওই সময় কিন্তু প্রথম ভারতে স্বর্ণমুদ্রা চালু হয়, ভারতে। কিন্তু তোমাকে যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, যে সব থেকে বেশি স্বর্ণমুদ্রা, এটা শুধু চালু করেছিল, কিন্তু সব থেকে বেশি স্বর্ণমুদ্রা চালু করেছিল কারা, কথা বলতো, কুষাণরা, ঠিক আছে, কুষাণরা কিন্তু সব থেকে বেশি চালন করেছিল। অনেক সময় দেখবে কুষাণও দিয়ে দেয়, এবং এই কুষাণদের মধ্যে কি বলতো, বিম কদফিসিস, ঠিক আছে, এই ফিসিস, এই ব্যক্তি, বিম কদফিসিস, এই কিন্তু সব থেকে বেশি স্বর্ণমুদ্রা চালনা করেছিলেন, ঠিক আছে। তার মধ্যে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, যে সাতবাহন, বুঝতে পারছো, সাতবাহন বলে একটা রাজা, মানে রাজবংশ ছিল, তারা কিন্তু কি বলতো, সিসার মুদ্রা চালু করেছিল। এটাও খুব পড়তে হচ্ছে, সিসার মুদ্রা কি চালু করেছিল বলতো, সিসার মুদ্রা চালু করেছিল, মানে তখনকার কালে সিসার মুদ্রাটা বেশি প্রচলিত হতো, ঠিক আছে, সিসার মুদ্রা বেশি প্রচলিত হতো, ঠিক আছে। তো চোল তো বুঝতে পারছো, তোমার তামিলনাড়ুতে অবস্থিত, মানে চোলদের ইয়েটা, মানে তো রাজ্যটা, এবং এদের সব থেকে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে রাজেন্দ্র চোল, ঠিক আছে। বলছে হুন তো বুঝতে হচ্ছে মিহিরকুল, ঠিক আছে, এরা ছিল শক, ঠিক আছে, শক রাজা, ঠিক আছে। শক বলতে গেলে তোমার এই ইন্দো গ্রিকের পরেই এসেছিল তো শক, ঠিক আছে। এখানে একটা ট্রিক মাথা রাখো, ঠিক আছে, এখানে একটা ট্রিক মাথা রাখো, যে ইস্পাক, এরা কিন্তু সবাই দেখো, এই চোল বাদ দিয়ে, এই হুন তো ছেড়ে দাও, ইস্পাক কথাটা মাথা রাখো, ইস্পাক, তুমি এই ইস্পাক কথাটা মাথা রাখো, এরা কিন্তু সবাই কিন্তু কি বলতো, বহিরাগত ভারতীয়, মানে বাহির থেকে এরা কিন্তু ভারতকে আক্রমণ করেছিল। প্রথম হচ্ছে ইন্দ্র গ্রিক, ঠিক আছে, ইন্দ্র গ্রিক, প্রথম কি ইন্দ্র গ্রিক, তারপর হচ্ছে শক, তারপর হচ্ছে পার্থানো, তারপর হচ্ছে কুষাণ, ঠিক আছে। কুষাণরা কিন্তু শেষ রাজা ছিল, মানে কুষাণরা ছিল, বুঝতে পারছো, কুষাণরা হচ্ছে তোমার শেষ আক্রমণকারী, এবং কুষাণরাই মানে তারপরে কিন্তু কোনো হয়নি, একদম গুপ্ত যুগে চলে আসছে, ঠিক আছে, গুপ্ত যুগের এটা চলে আসছে, ওকে। তো এতগুলো কোশ্চেন আমরা এখান থেকে আমরা আলোচনা করতে পারি, বোঝা গেল। বেশ, তারপর কোশ্চেন দেখো, 6খানা কোশ্চেনের মধ্যে প্রথম 5খানা কোশ্চেনটা দেখো, এইটা হচ্ছে আধুনিক ভারত থেকে এসেছিল। আধুনিক ভারত থেকে এসেছে, কি এসেছে, যে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি, তো ট্রেড ইউনিয়ন সংস্থা, ঠিক আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, কংগ্রেস, এটা হচ্ছে তোমার প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে। এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল তোমার করো তো 1920 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং যার সভাপতি ছিলেন লালা লাজপত রায়, খুব ইম্পর্টেন্ট, ওকে। এবং জেনারেল সেক্রেটারি ছিলেন কে, দেওয়ান চমন লাল, ঠিক আছে। এটা কত সালে করেছিল, 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, বোঝা গেল। বেশ, তারপরটা কি আছে দেখো, সুফি, কি আছে দেখো, সুফি শব্দটি এসেছে, সুফি কি, সফি মানে হচ্ছে সাফা মানে কি বলতো, সাদা টাইপের যারা পোশাক পরে, যারা পোশাক পরে তাকে সাফা বলে। এটা শব্দটা কোথায় আছে, এখান থেকে হয়তো কি আছে, তাহলে পোশাক, তাহলে এটা এক ধরনের পোশাক থেকে এসেছে। এবং এটা দেখো আরবি শব্দ, ঠিক আছে, আরবি শব্দ, এবং এর অর্থ হচ্ছে পবিত্রতা। এবং দেখো সুফি সন্ত বা ভক্তিবাদ যখন হয়েছিল, সেটা হচ্ছে দ্বাদশ শতাব্দীতে হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা দ্বাদশ শতাব্দীতে কী হয়েছিল বলো তো, এই আন্দোলনটা শুরু হয়েছিল, অর্থাৎ ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে, এই দ্বাদশ শতাব্দীতে, বোঝা গেল। বেশ, তারপরে দেখো 2014
ঠিক আছে, যেহেতু 2014-তে 150খানা কোশ্চেন ছিল, তার মধ্যে 100খানা দেখো জিকের মধ্যে ছিল, যার জন্য দেখো ইতিহাস থেকে এসেছে কখনো 100খানার মধ্যে 15খানা ইতিহাস থেকে এসেছে। মানে বুঝতে পারছো কত ওয়েটেজ দিয়েছে ইতিহাস থেকে। 2014 সালে যে ফুড এসআই পরীক্ষাটা হয়েছিল তার মধ্যে 15খানা কোশ্চেন তোমার শুধুমাত্র ইতিহাস থেকে দিয়েছে। তার মানে ইতিহাস থেকে তোমাকে একদম গুলে খেয়ে নিতে হবে আর কি। ঠিক আছে, আর গুলে খেয়ে যদি নিতে চাও তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো অটোমেটিক তোমার সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এই চ্যানেল থেকেই। ঠিক আছে, কোথাও তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে বসেই সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো কি বলেছে যে প্রথম গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় হয়, মানে কোথায় জন্মগ্রহণ হয়, তাই তো জন্মগ্রহণ করেন, এখানে জায়গাটার নাম দেওয়া আছে তাই না। তো দেখো তুমি তো বুঝতেই পারছো লুম্বিনী। ঠিক আছে, লুম্বিনী কোথায় অবস্থিত বলো তো? লুম্বিনী নেপালে অবস্থিত, নেপালে অবস্থিত। ঠিক আছে, নেপালে অবস্থিত। এবং এই লুম্বিনী দেখো এটা হচ্ছে লুম্বিনীটা একটা জায়গা আছে, এটা হচ্ছে তোমার রুমেন দেই। ঠিক আছে, রুমেন দেই এই ডিস্ট্রিক্ট, নেপালের একটা ডিস্ট্রিক্ট রুমেন দেই। এখানে একটা স্তম্ভ আছে, শিলালিপি আছে, রুমেন দেই শিলালিপি থেকে তার জন্মস্থানটা আমরা খুঁজে পাই, রুমেন দেই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বা প্রশ্ন হলো। দ্বিতীয়ত হচ্ছে যে বুদ্ধদেব, গৌতম বুদ্ধদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, ঠিক আছে 563 খ্রিস্ট বিসিতে। ঠিক আছে, 563 বিসিতে জন্মগ্রহণ করেন এবং তিনি শাক্য বংশে, শাক্য ক্ষত্রিয় বংশে, ঠিক আছে, শাক্য ক্ষত্রিয় বংশ, ঠিক আছে, ক্ষত্রিয় বংশে কিন্তু কিন্তু কী করেন বলো তো? জন্মগ্রহণ করেন। বোঝা গেল? এবার দেখো এই যে বাকিগুলো যেটা আছে, পাটলিপুত্র বুঝতে পারছো কোথায়? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র এবং পাটলিপুত্র এখন বর্তমান নাম হচ্ছে পাটনা এবং তিনি এটা কোথায়? গঙ্গা নদীর তীরে অবস্থিত। বুদ্ধগয়া কি? এখানে কিন্তু কি করেছিলেন আমাদের গৌতম বুদ্ধ? বোধি জ্ঞান লাভ করেছিলেন এই বুদ্ধগয়াতে। ঠিক আছে, বুদ্ধগয়াতে বৌদ্ধিক জ্ঞান লাভ করেছিলেন। বৈশালী কোথায় বলো তো? বৈশালীটা হচ্ছে ব্রিজি, তার রাজধানী হচ্ছে বৈশালী, রাজধানীটা হচ্ছে বৈশালী, কিন্তু ইয়েটা যে আমাদের যে ষোড়শ মহাজন পদ আছে তার হচ্ছে ব্রিজিটা হচ্ছে ব্রিজির, ঠিক আছে, ব্রিজির এটার নাম হচ্ছে করতে করতে বৈশালী। ওকে, ব্রিজের নাম হচ্ছে রাজধানী হচ্ছে বৈশালী। তাহলে এতগুলো তথ্য আমরা পেয়ে যাই। হ্যাঁ, এখান থেকে যে নেপালের লুম্বিনী আছে, কপিলা বস্তু বলে এই কথা আছে, কপিলা বস্তু, কপিলা বস্তু, ঠিক আছে, বস্তু এটাও একটা ওই নেপালের এই অংশ লুম্বিনী ডিস্ট্রিক্টের মধ্যে কপিলা বস্তু একটা জায়গা, সেই গ্রামে লুম্বিনী গ্রামে তার জন্মগ্রহণ হয়। ঠিক আছে, এবং গৌতম বুদ্ধ দেখো, গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ হয় তাকে কী হয় বলে তো তোমার কী বলে ওটাকে, এর আর তথ্য আছে। ঠিক আছে, তো একসঙ্গে তো সব কিছু বলা সম্ভব নয়। ঠিক আছে, বললে পরে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো চলো পরের কোশ্চেনটা কী আছে দেখি। দেখো কী আছে কোশ্চেনটা, দেখো যে গৌতম গীত গোবিন্দ খুব ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষা এসেছে, তুমি কোশ্চেন খুললেই বা কোশ্চেন দেখলেই তুমি এইটা পেয়ে যাবে। গীত গোবিন্দ, গীত গোবিন্দ কোথায় কে রচনা করেন? জয়দেব। ঠিক আছে, জয়দেব রচনা করেছেন এবং তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। কার সভাকবি ছিলেন বলো তো? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ঠিক আছে, শুধু একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, দেখো তোমার অটোমেটিক অনেক সমস্যা ডাউট সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লক্ষণ সেনের সভাকবি ছিলেন এবং তিনি যে গীতগোবিন্দ লিখেছেন, এই গীতগোবিন্দের ভাষাটা কী ছিল বলো তো? সংস্কৃত। কী ভাষা ছিল বলো তো? সংস্কৃত। আমি একটা কথা ফালতু বলি না, প্রত্যেকটা কথাই কিন্তু কী বলো তো তোমার কোশ্চেন ওরিয়েন্টেড বা কোশ্চেন আছে। ঠিক আছে, এবং তিনি দেখো এই যে গীতগোবিন্দ লিখেছিলেন জয়দেব, তো জয়দেবের কোন ডিস্ট্রিক্টে, যেহেতু এটা বাঙালি তাহলে কোন ডিস্ট্রিক্টে ছিলেন বলো তো? বীরভূমে। ঠিক আছে, বীরভূম। ঠিক আছে, বীরভূমে একটা জায়গার নাম হচ্ছে জয়দেব, এই জয়দেব কবি জয়দেবের নাম অনুসারেই করা হয়েছে জয়দেব। ঠিক আছে, বোলপুরের পাশে। দেখো তারপরে দেখো যে কোশ্চেনগুলো আছে, বাণভট্ট। ঠিক আছে, এই বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন কী বলতো? হর্ষবর্ধনের সভাকবি। ঠিক আছে, এবং তিনি যে বইগুলো লিখেছিলেন, দুটো বই লিখেছিলেন, একটা হচ্ছে কাদম্বরী আর একটা হচ্ছে হর্ষচূড়। যেহেতু এটা এখানে লেখা আছে তার জন্য আমাকে লিখতে টাইমটা লাগবে না, যার জন্য এখানে লিখে দিয়েছি। ওকে, তো অনেকে বলবে যে মাস্টার কী ব্যাপার শুধু দেখে দেখে বলছে, তা নয়। ঠিক আছে, যদি টাইম এই যে লিখছি কি না, লিখতে টাইম লাগে, ওই জন্য এটা এখানে বলে দিয়েছি। দেখো বিষ্ণুগুপ্ত কার নাম বলো তো? আমাদের চাণক্যের নাম। চাণক্য কাকে বলা হয়? কৌটিল্যকে চাণক্য বলা হয়। ঠিক আছে, বিষ্ণুগুপ্ত। তো তিনি কী বই লিখেছিলেন? তিনি বই লিখেছিলেন কী বলো তো? তিনি বই লিখেছিলেন তোমার কী বলো? অর্থশাস্ত্র। কী নাম? অর্থশাস্ত্র। ঠিক আছে, শাস্ত্র, অর্থশাস্ত্র তিনি বই লিখেছিলেন। ভাস, এই নামটা তোমরা অনেকেই, আমি জানি যে এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত নয়, কিন্তু তিনি কিন্তু একদম দ্বিতীয় খ্রিস্টাব্দের দ্বিতীয় থেকে গুপ্ত যুগের আর কি। ঠিক আছে, গুপ্ত যুগের একজন বিখ্যাত নাট্যকার। ঠিক আছে, বিখ্যাত নাট্যকার, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নাট্যকার, তিনি কবিও বটে। ঠিক আছে, কিন্তু প্রথম, এবং ইনি কিন্তু কী বলতো সংস্কৃত ভাষায় প্রথম, ঠিক আছে, সংস্কৃত ভাষায় প্রথম কী বলতো তোমার কবি বা নাট্যকার, এই কবি ভাস।
ঠিক আছে। এই কবি ভাস কী রচনা করেছেন দেখো, স্বপ্ন বাসবদত্তা, ঠিক আছে, রচনা করেছেন। পঞ্চতন্ত্র কিন্তু দুটো আছে, একটা হচ্ছে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র আছে, একটা বিষ্ণু শর্মা, সবাই মনে রাখবে যে বিষ্ণু শর্মা একটা পঞ্চতন্ত্র আছে, ঠিক আছে। দেখবা তোমরা ইউটিউবে দেখবা বাচ্চাদের ছোটো যে নেই, মানে তোমার গল্পগুলো পাওয়া যায়, সেই পঞ্চতন্ত্র কিন্তু, ঠিক আছে, সেটা হচ্ছে বিষ্ণু শর্মার তন্ত্র। আর এই পঞ্চতন্ত্র হচ্ছে কবি ভাসের পঞ্চতন্ত্র। চারু দত্ত তিনি লিখেছেন। প্রতিজ্ঞান ধারণা কবি ভাস লিখেছেন। বালচরিত, ঠিক আছে, এটা আলাদা, বালচরিত এটাও লিখেছেন। দূতা ঘটোৎকোচ এই কবি ভাস লিখেছেন। অভিমার্গ কবি ভাস লিখেছেন, ঠিক আছে। মধ্যমাভ্য যজ্ঞ, ঠিক আছে, তিনি কবি ভাস লিখেছেন। কর্ণভরা কবি ভাস লিখেছেন। উড়ুভাঙ্গা কবি ভাস লিখেছেন। সবগুলো এগুলো কী বলতো, নাটক, এগুলো সবগুলোই নাটক। তিনি কবিতাও লিখেছেন, কিন্তু এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু অবভিয়াসলি নাটক, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে পুরো কোশ্চেনটা আমার আলোচনা একদম পোস্টমর্টেম করা হলো। ওকে, বেশ, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের পোস্টমর্টেম যদি করো তাহলে কিন্তু কী বলো তো, তুমি অনায়াসে তোমার মানে তাড়াতাড়ি তোমার প্রিপারেশানটা তাড়াতাড়ি হয়ে যাবে, দীর্ঘদিন লেগে থাকতে হবে না। দেখো, বৈদিক দেবতা ইন্দ্র কে ছিলেন, কিসের দেবতা ছিলেন, ঠিক আছে। এই ইন্দ্র হচ্ছে সব থেকে বিখ্যাত দেবতা, ঠিক আছে। যদি তোমাকে বলে যে বৈদিক যুগের মানে একদম শ্রেষ্ঠ, বিখ্যাত বলতে একটা শ্রেষ্ঠ দেবতা, ঠিক আছে, তিনি ছিলেন কে, ইন্দ্র, ঠিক আছে। এবং এনার 290টা মতো শ্লোক লেখা হয়েছে, ঠিক আছে, বেদে 290টা মতো শ্লোক লেখা হয়েছে ইন্দ্রের, ঠিক আছে। এবং এই সময়কালে 3টে দেবতা ছিল সব থেকে বিখ্যাত। দেখো ভাই কথাটা লেখো, VAI, AI ফর ইন্দ্র, ঠিক আছে, ইন্দ্র। আর A ফর ওটা যেত অগ্নি, ঠিক আছে, অগ্নি মানে কি আগুন। আর V ফর কী বলতো, বরুণ, ঠিক আছে। ভিতে ইংরেজিতে যদি লিখো তো VARN হবে, ঠিক আছে, বরুণা হবে, ওই জন্য ভি লেখা হয়েছে, ঠিক আছে, যদি ইংরেজি লিখো। তো দেখো, এই ইন্দ্র ছিল হচ্ছে তোমার কী বলতো, ইনি হচ্ছেন একদম খুব দুর্ধর্ষ দেবতা। তিনি কিন্তু বৃষ্টি এবং বজ্রপাতের দেবতা, ঠিক আছে, বৃষ্টি এবং বজ্রপাতের দেবতা। এবং দেখো বরুণ কি, বরুণ হচ্ছে, ঠিক আছে, তোমার বাতাসের দেবতা, ঠিক আছে। অগ্নি তো বুঝতে হচ্ছে আগুন, তাহলে আমার কি হলো, বুঝতে পারছো, তাহলে আমার উত্তর হলো কি, বৃষ্টির দেবতা বা বজ্রপাতের দেবতা। ওকে, দেখো কি আছে তারপর কোশ্চেনটা দেখো, 10 কোশ্চেনটা দেখো, যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা পরিচিত কি ছিলেন না। সিন্ধু সভ্যতার সময়কাল কত বলো। সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে কত, যে তোমার, ঠিক আছে, 2500 থেকে কত, 2500 BC থেকে 1750 BC, ঠিক আছে, এই সময়কালে হচ্ছে সিন্ধু সভ্যতা আসলে। সিন্ধু সভ্যতা কে প্রথম আবিষ্কার করেছে বলতো, 1921 সালে কি হয়েছিল, দয়ারাম সাহানি, ঠিক আছে। কে আবিষ্কার করেছে, দয়ারাম সাহানি, ঠিক, দয়ারাম সাহানি। এবং তার পরের বছরে 1922 খ্রিস্টাব্দে কী করেছে, 1922 খ্রিস্টাব্দে আমাদের রাখাল দাস, ঠিক আছে, রাখাল দাস, বাঙালি রাখাল দাস কী করেছেন, মহেঞ্জোদারো, ঠিক আছে, মহেঞ্জোদারো কী করেছেন, আমাদের আবিষ্কার করেছেন, ঠিক আছে। এবং যে সিন্ধু সভ্যতার কিন্তু অবশ্যই তোমার সিন্ধু নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, সিন্ধু নদীর তীরে অবস্থা, আর ঠিক আছে, মহেঞ্জোদারো তো সিন্ধু নদীর, আর আছে তোমার হরপ্পাটা, ঠিক আছে, এটা হরপ্পাটা, সেটা এখানে সিন্ধু সভ্যতার হরপ্পাটা এখানে দয়ারাম সাহানি করেছিলেন। এবং হরপ্পাটা রাভি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, এটা প্রচুর পরে কিন্তু, হ্যাঁ, রাভি নদীর তীরে অবস্থিত। এবং এই সময়ে এই পরিচিত কারা ছিল না, কী বলতো, এই সময়কালে ঘোড়ার তোমার ছিল না, কিন্তু তুমি যদি ডিটেলসে পড়ো, ঠিক আছে, ঘোড়ার হাড় পাওয়া গেছে, হর্স বোন পাওয়া গেছে, কোথায়, সুরকোদাতাতে বোনস পাওয়া গেছে, ঠিক আছে। এখানে কোশ্চেনটা বলছে যে তোমার অধিবাসী পরিচিত ছিল না ঘোড়া, কিন্তু কী বলতো, সুরকোদাতাতে ঘোড়ার হাড় পাওয়া গেছে। তাহলে কী করে পাওয়া গেল ভাই, ওই জন্যই বলছে যে প্রাচীন ঐতিহাসিকের কোনো মাথামুন্ডু তো আর নেই বলবো না, ঠিক আছে, না হলে তো একটা বিশাল ক্রিটিক্যাল কমেন্ট হয়ে যাবে, কিন্তু কী বলতো, অনেক তথ্যই কিন্তু আমাদের ঘোরানো আছে, ঠিক আছে। তো দেখো সিন্ধু অধিবাসী, এবং এখানে আর একটা কোশ্চেন দেখো, যে তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না, ঠিক আছে, লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না, মাথা রাখো, ঠিক আছে, লোহার ব্যবহার তো জানতো না। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে তখনকার কালে কপার কিন্তু কী বলতো আবিষ্কার হয়েছিল, কপার, ঠিক আছে, কপার, যেহেতু এখানে ব্রোঞ্জের যুগ বলে, তাই না, ব্রোঞ্জের যুগ বলে, তখন কপার আবিষ্কার, কপার কোথায় আছে বুঝলে, তোমার রাজস্থানের যে তোমার এটা আছে, ঠিক বলতে পারছি না রাজস্থানের জায়গাটার নাম আমি ভুলে গেলাম এই মুহূর্তে, ঠিক আছে, সেখান থেকে এই কপার তারা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। বেশ, চলো তারপরটা কী আছে দেখো, তারপরটা আছে দেখো 11 কোশ্চেনটা দেখো, যে আলেকজান্ডারের আক্রমণের সময় নিজের কোন রাজবংশ ভারতে শাসন করেছিল। আলেকজান্ডার আক্রমণ কত সালে করেছিলেন বলো তো, ঠিক আছে, 327 করেছিলেন, ঠিক আছে, BC কিন্তু অবশ্যই, ঠিক আছে, BC আক্রমণ করেছিলেন। এবং 326 কিন্তু কী বলতো হিরাসপিসের যুদ্ধ হচ্ছে,
ঠিক আছে, হিদাসপিসের কার সঙ্গে, পুরুষ সঙ্গে, কার সঙ্গে বলো তো, পুরুষ সঙ্গে তোমার হিদাসপিসের যুদ্ধ হচ্ছে, এবং কোথায় বলো তো, ঝিলাম নদীর তীরে অবস্থিত, ঝিলাম নদীর তীরে, ঠিক আছে, তার এই যুদ্ধটা হচ্ছে ঝিলাম নদীর তীরে কিন্তু, ঠিক আছে, 326 খ্রিস্টাব্দে। এই আলেকজান্ডার তখন কি করলো, সেলুকাসকে রেখে ও চললো বাড়ি, ঠিক আছে, বাড়ি যাওয়ার পথে ব্যাবিলনের পথে 323 বিসিতে তিনি কিন্তু মারা যান, ঠিক আছে, আলেকজান্ডার। এবং তখন এই 327 খ্রিস্টপূর্বাব্দে তখন আমাদের ওয়েস্ট মানে ইয়েতে আমাদের ভারতের রাজত্ব করছিলেন কে, নন্দবংশ। এবং তখনকার রাজা কে ছিলেন বলতো, এই নন্দবংশের রাজা কে ছিলেন বলতো, ধননন্দ। কি নাম, ধননন্দ, শেষ রাজা, নন্দবংশের শেষ রাজা ধননন্দ। এবং এর পরে পরে আমাদের চালু হচ্ছে কে বলতো, আমাদের মৌর্য বংশ, ঠিক আছে, এর মৌর্য বংশ কৌটিল্যের সহযোগিতায় কী করেছো, কৌটিল্যের সহযোগিতায়, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য কী করছে, শাসন করছে, তোমার সিংহাসনে বসছে কত, 319 বিসিতে, ঠিক আছে, 319 বিসিতে কি কৌটিল্য তোমার পাটলিপুত্রের মসনদে বসছে আর কি, ঠিক আছে। কেননা দেখো কৌটিল্য, এখানে দেখো কৌটিল্যের চন্দ্রগুপ্ত মৌর্য, একে বলা হয় কি বলতো, শূদ্র বলা হয়। অ্যাকচুয়ালি তখনকার কালে মানে রাজার বাড়িতে অনেক কিন্তু নারীরা কাজ করতো, ঠিক আছে, কিন্তু তাদেরই এর বাবা হয়তো কিন্তু তোমার তোমার কি বলতো রাজবংশীয়, কিন্তু কি বলতো মা কিন্তু কি বলতো শূদ্র, মানে মা কিন্তু খুব নিচু এতে, ঠিক আছে। একে বলা হয় তোমার, একে অনেক তথ্য মানে বিতর্কিত তথ্য আছে, কিন্তু ওই জন্য এর এই তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু বংশের ঠিক বিভিন্ন জায়গায় বিভিন্ন বলা হয়েছে। যেমন ধরো অর্থশাস্ত্রে তাকে হীন বলা হতো, হীন জাতি বলা হয়েছে, ঠিক আছে, তোমার আরও অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো ওই সময়কালে কী করছিল, নন্দবংশ রাজত্ব করছিল, ঠিক। এবার দেখো এখানে যে আমাদের একটা বিশাল কঠিন জায়গা আছে এখানে, কি কঠিন জায়গাটা, যে আমাদের ওই সময় যে রাজত্ব করেছিল, ঠিক আছে, ওই সময় যে রাজত্ব করেছিল তারা যে তখনকার যে এটা ছিল মানে শাসনকাল ছিল, কতগুলো বংশ হয়েছিল, ঠিক আছে। এখানে একটা টিক দেখো, হাসিনা মাসি, ঠিক আছে, হাসিনা মাসি, ঠিক আছে, মাসিকে সাদি, ঠিক আছে, এটা হাসিনা মাসিকে সাদি করলো ইস্পাক, ওটা আর বলছি না, ইস্পাক তো আগেই বললাম। দেখো হরযজ্ঞ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, ঠিক আছে, মৌর্য বংশ, ঠিক আছে, শুঙ্গ বংশ, কান্ন বংশ, সাতবাহন বংশ, চেদি বংশ। দেখো এখান থেকে তোমার পরপর তোমাকে বলে ক্রনোলজিক্যালি যদি সাজা বলে, হাসিনা মাসিকে সাদি করলো ইস্পাক যেটা হচ্ছে, ইস্পাকটা হচ্ছে যারা ওই তোমার বহির্দেশে এসেছিলো, সেটা তো আগেই বললাম, সেটা তোমরা মাথায় রাখবে। ওকে, বেশ, চলো এই ট্রিকগুলো কিন্তু তোমরা অনায়াসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, খুব সহজে তোমরা কিন্তু এই ক্লাসটা মানে তোমার ইতিহাসটা তোমার হয়ে যাবে। কৌটিল্য নামে গ্রন্থ রচনা করেন। কৌটিল্য নামে মানে কৌটিল্য কে রচনা করেছে, ঠিক আছে, কোশ্চেনটা উল্টোপাল্টা করা হয়েছে, তাহলে তিনি কে, কৌটিল্যের নাম কি, অর্থশাস্ত্র কী সম্পর্কে, শুধুমাত্র অর্থ নয়, ঠিক আছে, এটা অর্থ নয়, সামাজিক, ঠিক আছে, সবগুলোই আছে, সামাজিক, তারপর হচ্ছে রাজনৈতিক, সবগুলোই তোমার তথ্যগুলো আছে এই কৌটিল্যের অর্থশাস্ত্রে। মুদ্রা রাক্ষস কে রচনা করেছেন, মুদ্রা রাক্ষস করেছেন আমাদের বিশাখ দত্ত, ঠিক আছে, কী নাম, বিশাখ দত্ত, ঠিক আছে, বিশাখ দত্ত। তিনি আরেকটা রচনা করেছিলেন মুদ্রা রাক্ষসের সঙ্গে কী হচ্ছে, দেবী চন্দ্রগুপ্তম, ঠিক আছে, দেবী চন্দ্রগুপ্তম, ঠিক আছে, চন্দ্রগুপ্তম, এই তিনি মুদ্রা রাক্ষস করেছেন। অষ্টাধ্যায়ী কে রচনা করেছেন বলো, অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনি হচ্ছে তোমার অষ্টাধ্যায়ী। অশ্বঘোষ, বুদ্ধচরিত্রের অশ্বঘোষ, ঠিক আছে, বুদ্ধচরিত্রের অশ্বঘোষ। হ্যাঁ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট, যে অশ্বঘোষ খুব বিখ্যাত লোক ছিলেন, ইনি ছিলেন কি বলতো কনিষ্কের আমলের লোক। অশ্বঘোষ কোথাকার আমল, কনিষ্কের আমলের লোক ছিলেন, এটাও পরীক্ষাতে পড়ে, কনিষ্কের আমলের লোক, ঠিক। অশ্বঘোষ যে কনিষ্কের আমলের লোক, অশ্বঘোষ যে বইগুলো লিখেছিলেন, একটা কথা মাথায় রাখবেন, শুভ বিশ্বাস, শুভ অনেকের নাম হয় দেখবা, শুভ আছে না নাই, আর বিশ্বাস অনেকের টাইটেল হয়, ঠিক আছে। সুতে হচ্ছে সূত্রালঙ্কার, ভূতে হচ্ছে বজ্রসূচি, বিতে হচ্ছে তোমার বুদ্ধচরিত, সাথে হচ্ছে সারিপুত্র প্রকরণ, ঠিক আছে, সারিপুত্র প্রকরণ, আর সৌতে হচ্ছে সৌরানন্দ, এতগুলো তিনি বই লিখেছিলেন। এবং অশ্বঘোষ কী ছিলেন বলতো, চতুর্থ বৌদ্ধ সংগতি হয় 78 খ্রিস্ট বিসিতে এডিতে, তখন কিন্তু কী বলতো সভাপতি ছিলেন তোমার বসুমিত্র, কিন্তু অশ্বঘোষ ছিলেন সভাপতি, এই চতুর্থ যে বৌদ্ধ সংগতি হয়েছিল তার সভাপতি ছিলেন, ঠিক আছে। এতগুলো আমরা পোস্টমর্টম করে করতে পাই এই কোশ্চেন থেকে। ওকে, বেশ, তারপরে দেখো কি আছে দেখো যে ইতিহাসবিদ ভি স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলেছেন। তো বুঝতেই পারছো ভারতের নেপোলিয়ন কাকে বলেছে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে, কিন্তু এখানে বলে দিয়েছে ভি স্মিথ কাকে বলেছিলেন, ঠিক আছে, তাহলে সমুদ্রগুপ্তকে বলা হয়, ঠিক আছে। এই চন্দ্রগুপ্তের নাম হচ্ছে তো কী বলতো, চন্দ্রগুপ্তের তোমার একটা ইয়ে আছে
রাজাধিরাজ, ঠিক আছে, একমাত্র আছে মহারাজাধিরাজ। আর স্কন্দগুপ্ত হচ্ছে কি বলতো গুপ্ত যুগের শেষ শক্তিশালী রাজা। আর গৌতমীপুত্র সাতকর্ণীতে বুঝতে গৌতমীপুত্র সাতকর্ণীতে বুঝতে হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে, গৌতমীপুত্র সাতকর্ণী। এখান থেকে যে তথ্যটা বলি আমি, দেখো যে এর যে উপাধিগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে, বিনা বাদক অবস্থায় এই সমুদ্রগুপ্ত থেকে পাওয়া গেছে, কয়েন পাওয়া গেছে। তো দেখো এখানে দেখো কবিরাজ পাল, ঠিক আছে, কবিরাজ পাল, এই কথাটা তুমি যদি মাথায় রাখো তো এর যতগুলো আছে তোমার খুব প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এর যে মানে তোমার অভিধা আছে সেইগুলো কিন্তু মাথায় রাখবে। কবিরাজ কাকে বলা হয়? কে ফর কবিরাজ। এতে হচ্ছে অশ্বমেধ পরাক্রম, ভিত হচ্ছে বিক্রম, আর রাজতে হচ্ছে সর্বরাজচ্ছেতা, এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, সর্বরাজচ্ছেতা। আর পাতে হচ্ছে পরম ভাগবত, আর লত এলে এলে হচ্ছে লিচ্ছবি দৌহিত, এটাও প্রচুর ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এতগুলো চন্দ্রগুপ্তের, ঠিক আছে। এবং ইনি ছিলেন শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে, চন্দ্রগুপ্ত ছিলেন কি বলতে গ্রেটেস্ট কিং, ঠিক আছে, গুপ্ত যুগের গ্রেটেস্ট কিং। ওকে, বেশ। তারপরে দেখো কি আছে, বিখ্যাত অজন্তা গুহা অবস্থিত কোথায়, ঠিক আছে। তো অজন্তা গুহা অবস্থিত অবশ্যই মহারাষ্ট্রে, ঠিক আছে, মহারাষ্ট্রে। প্রথমে তো কিন্তু করেছিল, প্রথমে কিন্তু ওই অজন্তা গুহাটা করেছিল, ঠিক আছে, সাতবাহনরা শুরু করেছিল, ঠিক আছে, কিন্তু গুপ্ত যুগে এই এদের কিন্তু শেষ হয়, এবং তখনই কিন্তু গুপ্ত যে অজন্তা গুহা, মানে অজন্তা গুহার মধ্যে যে বিভিন্ন চিত্র আঁকা হয়, ঠিক আছে, বিভিন্ন চিত্র আঁকা হয় এই গুপ্ত যুগে, বোঝা গেল অজন্তা। এবং এটা কোথায় আছে? এটা তো বললাম মহারাষ্ট্রে, ঠিক আছে, এটা হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে। এখান থেকে আরেকটা গুহার মধ্যে থেকে ইলোরা কৈলাস মন্দির, এটা হচ্ছে কৃষ্ণ, তোমার ইলোরা কৈলাসনাথ মন্দির কৃষ্ণ, ঠিক আছে, রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, কৃষ্ণ ইলোরার কৈলাসনাথ মন্দির, এটাও কিন্তু কোথায় বলো তো? মহারাষ্ট্রে, ঠিক আছে, MAHA মহারাষ্ট্রে। ওকে, তাহলে এতগুলো তথ্য আমরা পেয়ে যাই এই কোশ্চেন থেকে। বেশ, তারপরে দেখো কি আছে কোশ্চেন, এটা কি আছে দেখো, যে 15 কোশ্চেনটা কি আছে দেখো, যে মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন, ঠিক আছে, মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন, ঠিক আছে, কবীন্দ্র পরমেশ্বর, খুব ইম্পর্টেন্ট জায়গা। তখন কে ছিল বলতে হুসেন শাহ বংশ ছিল, হুসেন শাহ বংশ, ঠিক আছে, হুসেন শাহী তখন ছিলেন, শাহী বংশ, হুসেন শাহী বংশ। তখন কিন্তু তার যে সভাকবি, ঠিক আছে, পরাগাল খাঁ, তার নেতৃত্বে হুসেন শাহের কালে কি হচ্ছে, কবীন্দ্র পরমেশ্বর তিনি কি করেছিলেন, কি বলতো, এই মহাভারতকে প্রথমে বাংলায় অনুবাদ করেছিলেন, ঠিক। ওকে, এবং এই সময়কালে এই হুসেন শাহী রাজবংশের থেকে শ্রীমদ্ ভাগবত মালাধর বসু কী করেছিলেন, বাংলা অনুবাদ করেছিলেন, ঠিক। এতগুলো তিনি মানে এতগুলো ওই সময়কালেই হয়েছিল হুসেন শাহী, ঠিক আছে, ইনি বিখ্যাত ছিলেন আর কি। দেখো চণ্ডীদাস কি, তো চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী কী করেছে, রচনা করেছিলেন, ঠিক আছে, বৈষ্ণব পদাবলী চণ্ডীদাস। আর কৃষ্ণদাস কবিরাজ কী করেছিলেন, শ্রী চৈতন্য চরিত্রামৃতের লেখক, ঠিক আছে, কৃষ্ণদাস কবিরাজ, ঠিক আছে, এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে, আমি আর লিখছি না, লিখলে টাইমটা চলে যাচ্ছে অনেক সময়। চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী। আর চণ্ডীমঙ্গলের কাব্য রচিতা, দেখো এখানে যে মুকুন্দরাম, ঠিক আছে, কবি কঙ্কন মুকুন্দরাম, এই যে কবি কঙ্কন মুকুন্দরাম তিনি কী করেছেন, চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু কী বলতো, বাংলা, কিন্তু এটা মাথা রাখবে, ঠিক আছে, প্রত্যেকটা কী বলতো, বাংলা। ওকে, বেশ। তারপরে কী আছে দেখো, তারপরে দেখো কী আছে, শেরশাহের পূর্ব নাম কী ছিল। শেরশাহ বিখ্যাত লোক, তিনি সুরি বংশ প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি কী করেছিলেন, তার আগের যে নাম ছিল সেটা হচ্ছে তোমার ফরিদ খাঁ, ঠিক আছে, ফরিদ খাঁ তার নাম ছিল, ঠিক আছে। এবং এর যে সমাধি আছে সাসারাম, বিহার যে সাসারাম আছে সেখানে আছে। জুনা খাঁ কার হচ্ছে বলো তো, জুনা খাঁ হচ্ছে তোমার মোহাম্মদ বিন্দুগুলাকের নাম, ঠিক আছে। আর খিজির খাঁ কী বলো তো, শহীদ বংশের প্রতিষ্ঠাতা, খিজির খাঁ শহীদ বংশ। সরফরাজ খান ইনি ছিলেন তোমার কী বলে, ইনি ছিলেন তোমার আমাদের নবাব বংশের তৃতীয় রাজা, ঠিক আছে, সুজাউদ্দিন। প্রথম হচ্ছে তোমার মুর্শিদ কুলি খাঁ, তারপর হচ্ছে সুজাউদ্দিন, তারপর হচ্ছে সরফরাজ, ঠিক আছে, তিনি তৃতীয় রাজা ছিলেন, ঠিক আছে। তাহলে এতগুলো আমরা এখানে পেয়ে যাই। এবং এখান থেকে একটা কথা বলে দিই প্রসঙ্গক্রমে, যে 1539 খ্রিস্টাব্দে চৌসার বিদ্রোহ হয়েছিল, ঠিক মানে চৌসার যুদ্ধ হয়েছিল কার সঙ্গে, হুমায়ুনের সঙ্গে হয়েছিল, ঠিক আছে। এবং 1540 খ্রিস্টাব্দে বিলগ্রাম যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল। তো দুটোতেই কিন্তু কী করেছিল, এই শেরশাহ জিতে গেছিলেন, এবং হুমায়ুন কিন্তু পরাজিত করে আউট হয়ে গেছিলেন, বাড়ি চলে গেছিলেন, ঠিক আছে। তুমি আবার মানে বেরিয়ে গেছিলেন ওইদিকে, না তোমার কী বলে শিয়ালকোটে গিয়ে আশ্রয় নেন আর কি। কে জব চার্নক বাংলায় ব্যবসা করতে অনুমতি দিয়েছিলেন, ঠিক আছে, মুর্শিদ কুলি খান, শায়েস্তা খাঁ। এইগুলো দেখো এই কোশ্চেনটা ভুল আছে, আমি দেখলাম যেটা, যে জব চার্নক হচ্ছে ইংলিশ ম্যান, ঠিক আছে, ইংরেজির ম্যান। তাহলে তিনি ছিলেন 1948 তোমার 1400 AD-তে আসে, 1490 সালে আসে, ঠিক আছে। এবং তখন কে রাজত্ব করছে, 1690, তখন হচ্ছে ঔরঙ্গজেব,
ঠিক আছে। তো এখানে ঔরঙ্গজেব, তাহলে এইখানে কী বলতো, এখানে তো ঔরঙ্গজেব নেই। ফারুক শাহ, তো ফারুক শাহের সময়কাল কত? ফারুক হচ্ছে 1700, ঠিক আছে, 1713 থেকে, এটা শূন্যটা হয়ে গেল, 1713 থেকে 19, তাহলে ভাই এটা তো হবে না। সুজাউদ্দিন, ঠিক আছে, এটা তো এ তো শেষের দিকে ইয়েটা। শায়েস্তা খাঁ, শায়েস্তা খাঁ কার আমলে ছিল? শায়েস্তা খাঁ ছিল তোমার ঔরঙ্গজেবের আমলে, ঠিক আছে। আর এই ঔরঙ্গজেবের আমলে এই শায়েস্তা খাঁকে কী বলতো, একে ওই শিবাজি কী করেছিলেন, তাকে কিন্তু শায়েস্তা করে দিয়েছিলেন, মানে মেরে দিয়েছিলেন আর কি, ঠিক আছে। খুরশিদ কুলি খান বলে কোনো ব্যক্তি নেই ইতিহাসের পাতায়, আমরা অতটা দেখতে পাই না, অতটা বিখ্যাত নয়, থাকলেও থাকতে পারে কিন্তু বিখ্যাত নয় আর কি, ঠিক আছে। মুর্শিদ কুলি খান অবশ্য আছে। দেখো তারপরে কিন্তু দেখো বীরবল কার রাজ্যতে গেলে মন্ত্রিত্ব হন, ঠিক আছে, মন্ত্রিত্ব হন। তো বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট বীরবল, ঠিক আছে, আকবরের সময় হন, মন্ত্রী হন। এবং বীরবলের যেটা অরিজিনাল নাম সেটা হচ্ছে তোমার কী বলো তো, মহেশ দাস। কী নাম? মহেশ দাস, মহেশ দাস। এবং বীরবল কিন্তু দেখো এখানে কিন্তু ইউসুফ জাই, ঠিক আছে, ইউসুফ জাই যে এটা ছিল, যেটা জনগোষ্ঠীটা ছিল, তাদের বিদ্রোহে 1586 খ্রিস্টাব্দে কিন্তু তিনি মারা যান, ঠিক আছে, বীরবল, ঠিক আছে। এবং তিনি এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে যে দিন-ই ইলাহি, যে আমাদের আকবর দিন-ই-ইলাহি যে চালু করেছিলেন, তিনি প্রথম গ্রহণ করেন কে? বীরবল, ঠিক আছে। বীরবল প্রথম কিন্তু কী করেন? বীরবল কিন্তু কী করেন? গ্রহণ করেন, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কী আছে 19-এর কোশ্চেনে। দেখো যে 19-এর কোশ্চেনে কী বলেছে, যে দেখো যে শিখদের দশম গুরু কে ছিলেন? তো সবাই তো জানো শিখদের দশম গুরু কে, আমাদের গুরু গোবিন্দ সিং। গুরু নানক কী করছেন? প্রথম শিখদের উত্থাপন করছেন। কত? তিনার জন্মদিন হচ্ছে 1469 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্ট্যান্ট জায়গা, ঠিক আছে, গুরু নানক। এবং অর্জুন সিং, ঠিক আছে, তিনি পঞ্চম গুরু ছিলেন অর্জুন সিং, এবং তাকে সাচ্চা বাদশাহ বলা হতো, সাচ্চা বাদশাহ, ঠিক আছে, বাদশাহ বলা হতো, ঠিক আছে, সাচ্চা বাদশাহ বলা হতো কেন বলতো? ইনি কিন্তু কী বলতো 1500 তোমার কত তোমার কত 1506 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1506 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তাকে কী করলো বলতো, হাতির মানে পায়ে ফেলে তাকে হত্যা করেছিলেন, ঠিক আছে। তার যে একটা পুত্র ছিল, খসরু বলে একজন পুত্র ছিল, সেই খসরু বিদ্রোহ হয়েছে, তাকে কী করেছে? সহযোগিতা করেছিলেন কে? আমাদের অর্জুন সিং, যার জন্য তাকে হত্যা করা হয়েছিল 1506 খ্রিস্টাব্দে। ওই জন্য একে সাচ্চা বাদশাহ বলা হয়, ঠিক আছে। সাচ্চা বাদশাহ একদম সাচ্চা, মানে তুমি এ করবে। তেগ বাহাদুর কি? নবম গুরু। এবং নবম গুরুকে কী করেছে? তোমার 1570 খ্রিস্টাব্দে, 1570 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কী করেছিলেন বলো তো? ঔরঙ্গজেব তাকে কিন্তু হত্যা করেছিলেন, ঠিক আছে, তেগ বাহাদুর। তেগ বাহাদুর নবম গুরু। তাহলে প্রথম গুরু কে? আমাদের গুরু নানক। তাহলে দশম গুরু গুরু গোবিন্দ সিং। এবং ইনি সুকার চাকিয়া বলে একটা ইয়ে ছিল, সুকার চাকিয়া, ঠিক আছে, সুকার চাকিয়া বলে একটা মেসেল ছিল, ঠিক আছে, ওখানকার তিনি রাজা ছিলেন, ঠিক আছে, গুরু গোবিন্দ সিং। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, দেশপ্রিয় নামে বিখ্যাত কে? ঠিক আছে, দেশপ্রিয় নামে পরিচিত কে ছিলেন? ঠিক আছে, আসল নাম কি ছিল? দেশপ্রিয়। এগুলো দেখবে একটা করে ছদ্মনাম দিয়ে দেয়। তো তিনি ছিলেন কি? যতীন্দ্রনাথ মোহন সেনগুপ্ত, ঠিক আছে, যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তো গান্ধীকে তো বুঝতেই পারছো হাফ ন্যাকেড বলা হয়। এবং গান্ধীজি উপাধিটিকে রবীন্দ্রনাথ দিয়েছিলেন, ঠিক আছে, রবীন্দ্রনাথ দিয়েছিলেন এটা। চিত্তরঞ্জন দাসকে কী বলা হয় বলতো? দেশবন্ধু বলা হয়। চিত্তরঞ্জন দাসকে কী বলা হতো? দেশবন্ধু বলা হয়। এখানে কতগুলো আমি বিখ্যাত নামগুলো লিখেছি। দেখো যে লোকমাতা কাকে বলা হয়? রানী রাসমণিকে বলা হয়, ঠিক আছে, ইনি মহারাষ্ট্রের লোক, ঠিক আছে, রানী রাসমণিকে। লোকহিতবাদী গোপাল হরি দেশমুখকে বলা হয়, ঠিক আছে। লোকপ্রিয় কাকে বলা হয়? গোপাল গোপীনাথ বরদলৈকে বলা হয়। লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক বলা হয়। লোকমান্য কিন্তু বাল গঙ্গাধর, লোকনায়ক হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এখানে একটা কথা বলি যে এবারে 2023 যে বিশেষ প্রিলি হয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল যে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য কারা বলেছিলেন, কখন পেয়েছিলেন? তো 1916 খ্রিস্টাব্দে যখন তিনি হোম রুল আন্দোলন করছেন, তখন কিন্তু এতই জনপ্রিয়তা হয়ে গেছিলেন, ঠিক আছে, এই বাল গঙ্গাধর তিলক, তখন কিন্তু তাকে বলা হয় লোকমান্য, তথ্যটা তাকে দেওয়া হয়েছিল। ওকে, বেশ, তারপরে দেখো কি আছে, লাস্ট কোশ্চেন আজকের জন্য, যে সুভাষচন্দ্র বোস তার বাসভবনতে নিখোঁজ হয়েছেন কত সালে? 1941 সালে। এই দুটো সাল যেটা দেখতে পাচ্ছ, 1938 খ্রিস্টাব্দে তিনি কী বলতো হরিপুরি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের কিন্তু তিনি সভাপতিত্ব হয়েছিলেন। ত্রিপুরী নেই, এটা হচ্ছে 37-এ, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে, 37, এটা হচ্ছে ত্রিপুরী, ঠিক আছে, 1938-এ ত্রিপুরী, আর 1937-এ ত্রিপুরী, ঠিক আছে, এটা ত্রিপুরী, ঠিক আছে, ত্রিপুরী একটা আছে হরি, প্রথমটা হচ্ছে 38-এ হচ্ছে তোমার না 37 নয়,
38 হচ্ছে হরিপুরি, আর 39 হচ্ছে ত্রিপুরি। আর 1941 সালে যখন তোমার সীতারামাইয়া তাকে হারিয়ে দিল, সীতারামাইয়াকে 472 ভোটে হারিয়ে দিয়েছিল, 473 বা এরকম টাইপের ভোটে হারিয়ে, 300 কততে ঠিক বলতে পারছি না, এই মুহূর্তে মনে পড়ছে না আর কি। যাই হোক, দেখো 1941 খ্রিস্টাব্দে তিনি কিন্তু অন্তর্ধান হয়ে গেছেন। আর 1940 তো বুঝতে পারছো বিনোবা ভাবে কী করেছিলেন, তোমার কী বলে ওটাকে, তোমার একটা আন্দোলন করেছিলেন, ঠিক আছে, 1940 খ্রিস্টাব্দে, মানে ইন্ডিভিজুয়াল তোমার মুভমেন্ট যেটা তৈরি করেছিলেন 1940 খ্রিস্টাব্দে বিনোবা ভাবে। ওকে, বুঝে গেল? তো চলো আজকে এখানেই শেষ করছি। তবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এরকম ভিডিও পেতে এবং তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রং থেকে স্ট্রংগেস্ট করতে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে।